লাঠিয়াল বা লেঠেল প্রাক ব্রিটিশ ও ব্রিটিশ আমলে বাংলার গ্রামীণ সমাজে বৈশিষ্ট্যপূর্ণ এক সামাজিক শ্রেণীরূপে পরিচিত। আজ থেকে প্রায় ২০-২৫ বছর আগেই লাঠিয়ালদের যুগ শেষ হয়ে গেছে, বা তারও আগে। আমরা ছোটবেলায় লাঠিয়ালদের বীরত্বের কথা শুনতাম, কখনো হতাম আতঙ্কিত, কখনো হতাম আনন্দিত। আমি জানি আধুনিক কালে আপনাদের ধারণায় বা বর্তমান প্রজন্মের ধারণায় লাঠি শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু শুধু এই লাঠি নিয়ে বাংলায় এক বিশাল বড় ইতিহাস আছে তা আমরা অনেকেই জানি না। অল্প কথায় যদি বলি তাহলে এটা বলা যায় যে লাঠি খেলা একটি ঐতিহ্যবাহী বাঙালি মার্শাল আর্ট। লাঠির দ্বারা এক ধরনের লড়াই যা ভারত ও বাংলাদেশে অনুশীলন করা হয় বা হতো। লাঠি খেলা অনুশীলনকারীকে লাঠিয়াল বলা হয়। এছাড়াও লাঠি চালানোয় দক্ষ কিংবা লাঠি দ্বারা মারামারি করতে পটু কিংবা লাঠি চালনা দ্বারা যারা জীবিকা অর্জন করে তিনি বা তারা লেঠেল বা লাঠিয়াল নামে পরিচিতি পান। তবে লাঠিয়ালদের সাথে ডাকাতদের এক বিশেষ সম্পর্ক ছিল। বাংলায় যেসব ডাকাতের নাম আমরা পাই তারা প্রত্যেকে ছিল বিখ্যাত লাঠিয়াল। বাংলার এই হারিয়ে যাওয়া ইতিহাসকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই আপনাদের মতামত ও অভিজ্ঞতা কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, বাংলার লাঠিয়াল ও ডাকাত। ঠিক কোন সময় থেকে বাংলাতে লাঠিয়ালদের উদ্ভব হয়েছিল তা সঠিকভাবে বলা খুব মুশকিল। তবে এইটুকু বলতে পারি, জমিদারি প্রথা ও লাঠিয়াল ওতপ্রোতভাবে জড়িত ছিল। মোগলদের শেষের দিক থেকে বাংলাতে জমিদারি প্রথা শুরু হয়, আর ইংরেজরা এই স্বাধীন জমিদারি প্রথাকে প্রায় পঙ্গু করে দেয়। এই যে মাঝামাঝি সময়কাল, এই সময় বাংলায় লাঠিয়ালদের স্বর্ণযুগ বলা যায়। সত্যিকারের লাঠিয়াল কিন্তু চাইলেই হওয়া যেত না। এর জন্য নিতে হতো অনেক দিনের কঠোর প্রস্তুতি। কোনো এক ওস্তাদ লাঠিয়ালের কাছে বছরের পর বছর অনুশীলনের মাধ্যমে একজন লাঠিয়াল তৈরি হতো। তারপরই পেত হাতে সত্যিকারের লাঠি। সে লাঠিও যেন তেন লাঠি না, বিশেষ প্রক্রিয়ায় পাকানো বাঁশ দিয়ে অনেক দিন ধরে রোদে জলে ভিজিয়ে লোহার মতো শক্ত করা হতো। তারপর এর গাঁটগুলো লোহার নাল দিয়ে পাকানো হতো। এরপর বেশ কিছুদিন সেই লাঠিকে তেল দিয়ে চকচকে করা হতো। ব্যাস, তৈরি হয়ে গেল লাঠিয়ালের লাঠি। আর এই লাঠিয়াল পথ প্রায় বংশানুক্রমিক ছিল। আগেরকারে জমিদার জোদ্দাররা বংশ পরম্পরায় লাঠিয়াল পুষত, মানে লাঠিয়ালের ছেলে লাঠিয়াল হবে এই আর কি। জমিদারদের সেকালে ছিল না এত বন্দুক, বোমা আর পিস্তলের ঝনঝনানি। বিভিন্ন সময়ে জমিদারদের মধ্যে বিভিন্ন বিভেদ গায়ের জোরে মীমাংসা করা হতো। এক্ষেত্রে যার যত লাঠিয়াল ছিল তার তত বিজয়ী হবার সম্ভাবনা ছিল। আন্তঃরাজ্য জমিদার বিরোধ মেটাতে এবং অবাধ্য প্রজাদেরকে দমন করতে লাঠিয়াল নিয়োজিত হতো। প্রত্যেক জমিদারি এলাকা চালনায় 3টি শাখা ছিল। খাজনা নির্বাহ ও আদায়ের জন্য ছিল তহসিল, নায়েব ও গোমস্তা। কলহ বিবাদ যুদ্ধ করার দায়িত্বে নিয়োজিত ছিল জমাদার ও মৃধা, এবং আইনি যুদ্ধ চালানোর জন্য ছিল উকিল। ভূমি মালিক ও ভূ সংশ্লিষ্ট লোকজনের মধ্যেকার বিরোধ মীমাংসার জন্য সালিশি ব্যবস্থা চালু ছিল। একমাত্র সালিশি ব্যর্থ হলেই লাঠিয়াল পাঠানো হতো। আর সে আমলে যে চরের দখল নিতে পারবে সেই চর তার হয়ে যেত বংশ পরম্পরায়। এরপর সেই চরে চলত মহিষ পালন, আর কিছু লাঠিয়াল সেখানে পরিবার নিয়ে স্থায়ী ভিত্তিতে থেকে যেত, মালিকের হুকুম দাস হয়ে। এই প্রসঙ্গে বলি, লাঠি একটি প্রাকৃত শব্দ। এর সংস্কৃত রূপ যষ্ঠী। বাংলা সহ সমগ্র দক্ষিণ এশিয়ার বিভিন্ন ভাষায় বহুল প্রচলিত প্রবচন হচ্ছে লাঠি যার ক্ষমতা তার। প্রয়োজনের তাগিদে প্রত্যেক জমিদার ও তালুকদার লাঠিয়াল বাহিনী পুষত।
এই বাহিনীকে জমাদার, মৃধা এবং সর্দারগণ পরিচালনা করত। যুদ্ধরত সেনাপতির মতো জমাদার ও মৃধা যুদ্ধ করার চাইতে কৌশল নির্ধারণ ও পরামর্শদানে বেশি ব্যস্ত থাকত। তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ও সাহসী লোক হিসাবে লাঠিয়াল জমিদার এবং কাচারির নিরাপত্তারক্ষীর কাজ করত। সরকারি কোষাগারের টাকা বহন করে নেওয়ার সময় লাঠিয়াল গোমস্তাকে পাহারা দিয়ে নিয়ে যেত। এছাড়া জমিদারদের দেহরক্ষার কাজও করত এই লাঠিয়ালরা। এই প্রসঙ্গে বলি, বরকন্দাজ আর লাঠিয়াল কিন্তু এক নয়। বরকন্দাজ ছিল সরকারিভাবে স্বীকৃত স্থানীয় কর্তৃপক্ষের লাঠিয়াল। অন্যদিকে বেসরকারি লাঠিয়াল নগদ টাকা বা স্থাবর কিছুর বিনিময়ে জমিদার ও অন্যান্যদের নিকট তার দক্ষতা বিক্রি করত বা কাজ করত। একজন সত্যিকারের ওস্তাদ বা দক্ষ লাঠিয়ালের সামনে ৫-৬ জন জোয়ান কিছুই না। লাঠিয়াল যখন মুখে রণহুঙ্কার তুলে চোখে বিজলির বান হেনে রক্ত লাল চোখ গোল করে কারোর দিকে বিদ্যুৎ বেগে ছুটে যেত, কাল বৈশাখীর মতো ৫-৭ জন মানুষ ঝড়ের পাতার মতো সেখান থেকে উড়ে যেত। যে কোনো যুদ্ধে সবার আগে নিয়ম থাকে, কোনো মতেই শত্রুর কেন্দ্রে নিজেকে নেওয়া যাবে না। সেখানে লাঠিয়ালদের ছিল ভিন্ন নিয়ম। প্রথমেই টার্গেট থাকতো কিভাবে শত্রুব্যূহের মাঝে নিজেকে নিয়ে যাওয়া যায়। এরপর শুরু হতো ঘূর্ণিঝড়ের মতো আক্রমণ, বেগে লাঠি ঘোরানো। আমরা আজকের নিনজাদের দেখে খুবই উৎফুল্ল হই, কিন্তু সে আমলের একজন ওস্তাদ লাঠিয়ালের পাল্লায় পড়লে ওই ধরনের ২-৪টে নিনজা পালানোর পথ খুঁজে পেত না। এইটুকু আমি হলপ করে আপনাদের বলতে পারি। কিভাবে লাঠিয়ালরা চর দখলে আক্রমণ করত সেটা বলি। চর বলতে মূলত বোঝায় নদীর পাড়ে নতুন জেগে ওঠা কোনো জমি বা দখল না হওয়া কোনো জমি। প্রথমে রাতের অন্ধকারে সুযোগ বুঝে চরের কোনো জায়গায় সমাবেশ হতো। প্রতিপক্ষ হয়তো ইতিমধ্যে দখল নিয়ে চরের মধ্যে অবস্থান নিয়েছে। সাধারণত শেষ রাতে বা ভোরের প্রথম আলো ফোটার সময় হাড়ে রেড়ে বলে বিকট চিৎকারে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ত। লাঠির বাড়িতে প্রতিপক্ষের মাথা ফাটানোর আওয়াজে লাঠিয়াল সন্তুষ্টি নিয়ে পরের জনের ওপর আক্রমণ শুরু করত। খুব অল্প সময়ের মধ্যে জয় পরাজয় মীমাংসিত হয়ে যেত। অবশ্য ভূমালিকরা আরও অতিরিক্ত অবৈতনিক সাধারণ লাঠিয়াল বাহিনী রাখত। জমিদারদের মধ্যে সময়ে সময়ে গুরুত্বপূর্ণ বিষয়াদি, যেমন নতুন জেগে ওঠা চর দখল অথবা অন্য কোনো ব্যাপার যেখানে কারো অধিকার প্রতিষ্ঠা বা অধিকার হরণ বিষয়টি জড়িত হয়ে পড়ত, সেখানে লাঠিয়াল বাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হওয়ার জন্য জমাদার ও মৃধাদের ডাক আসত। বর্তমান কালে ঠিক যেমন সরকারি ও বেসরকারি নিরাপত্তা কর্মী হয়, কিছু লাঠিয়াল ছিল যারা কোনো জমিদারের অধীনে বেতনভুক্ত ছিল না। তাদের বিভিন্ন কাজে ভাড়া করে নিয়ে যাওয়া হতো। দক্ষ লাঠিয়ালদের সমাজে আলাদাই সম্মান ছিল। জমিদার থেকে সাধারণ মানুষ তাদেরকে সবাই মেনে চলত। ব্রিটিশ শাসনের প্রথম পর্যায়ে যখন উপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থা গ্রামাঞ্চলে বিস্তৃতি লাভ করেনি এবং সরকার যখন জমিদারদের পৃষ্ঠপোষক ছিল, তখন লাঠিয়াল বাহিনী প্রলয়ঙ্করী পঙ্গপালের মতো যত্রতত্র ঘুরে বেড়াত। অসহায় নিরীহ গ্রাম্য জনগোষ্ঠীকে নিপীড়ন করে তারা জীবিকা নির্বাহ করত, এমনকি সম্পদশালী হতো। জমিদারদের ন্যায় নীলকর সাহেবরাও অবাধ্যদের দমন করার জন্য লাঠিয়াল বাহিনী রাখত। লাঠিয়ালরা ছিল বেশ গতিময় এবং বাংলার যে কোনো এলাকায় ভাড়া খাটতে তারা সদা প্রস্তুত থাকত। 1860-এর দশক থেকে পুলিশ প্রশাসনের পুনর্বিন্যাসের ফলে বিরোধ মীমাংসার জন্য লাঠিয়ালদের ব্যবহার কমতে থাকে। উন্নত শাসনের জন্য বড় বড় জেলাগুলিকে মহকুমা নামে ছোট ছোট প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়। 1870-এর দশকে চালু হয় চৌকিদারি বা গ্রাম্য পুলিশি ব্যবস্থা। অনেক সাবেক লাঠিয়াল সর্দার চৌকিদার নিযুক্ত হয়। 20 শতকের শুরুতে জেলা প্রশাসন সুনিয়ন্ত্রিত হওয়ায় এবং ভূমি মালিকদের মধ্যে শিক্ষা বিস্তার লাভ করায় লাঠিয়াল ব্যবস্থা দ্রুত বিলীন হয়ে যায়।
1950 সালে জমিদারি প্রথা উচ্ছেদের ফলে শ্রেণীগতভাবে লাঠিয়ালরা বেকার হয়ে পড়ে এবং একসময় এ দেশ থেকে বিলুপ্ত হয়ে যায়। আর ঠিক এইখান থেকে শুরু হচ্ছে বাংলার ডাকাতির সূত্রপাত। পলাশির যুদ্ধের পর থেকে গোটা বাংলা ইংরেজদের দখলে চলে যায়। ফলে জমিদারদের ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে, যার ফলে কাজ হারাতে থাকে লাঠিয়াল বাহিনী। তখন এই লাঠিয়ালদের একটা বড় অংশ ডাকাতিকে পেশা হিসাবে গ্রহণ করে। বাঙালি যে ডাকাত ঠ্যাঙারের বংশধর সেটাও হয়তো বলা যেতে পারে। গোটা বাংলায় একসময় ছিল ডাকাত অধ্যুষিত। চিতে ডাকাত, রঘু ডাকাত, বিষে ডাকাত, সাংঘাতিক সব নাম আর তাদের রোমহর্ষক সব কীর্তিকলাপের কথা ঠাকুমা দিদিমার কাছে শুনতে শুনতে আমাদের অনেকেরই শৈশব কেটেছে। পরে বড় হয়ে যারা অল্প বিস্তর বাংলা সাহিত্যের পাতা উল্টেছি তাদের সঙ্গেও বারবার দেখা হয়ে গেছে বিগত শতাব্দীর এই সমস্ত ভয়ঙ্কর রক্তচক্ষু পূর্বপুরুষদের। এরও আগে পঞ্চদশ ও ষোড়শ শতকে ছিল পর্তুগিজ জলদস্যুরা। এরা জলপথে ও জলপথ সংলগ্ন গ্রামগুলিতে যথেষ্ট লুটপাট চালাতো। বাংলায় এদের ডাকাতির মূল উদ্দেশ্য ছিল খাদ্য সংগ্রহ করা ও দাস ব্যবসার জন্য মানুষ সংগ্রহ করা। পর্তুগিজ যুদ্ধজাহাজ আরমাডা শব্দটি থেকে তারা হারমাদ নামে পরিচিত হয়। পরে এদের সঙ্গে যোগ দেয় আরাকান প্রদেশের বা বর্তমান মায়ানমারের মগ দস্যুরা। সে যুগে বাংলায় পর্তুগিজ ও মগ দস্যুদের দৌরাত্ম্য এমনই লাগাম ছাড়া হারে বেড়ে গেছিল যে সেই অরাজকতার স্মৃতি আজও আমাদের কথ্য ভাষায় মগের মুলুক প্রবচনের মধ্যে দিয়ে রয়ে গেছে। বৃন্দাবন দাস তার চৈতন্য ভগবতে সে যুগের জলপথের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, নিরন্তর এ পানিতে ডাকাত ফিরে। বাংলায় পর্তুগিজদের প্রধান ঘাঁটি ছিল চট্টগ্রাম ও হুগলি। সপ্তদশ শতকের শুরুর দিকে দিল্লির সম্রাট শাহজাহান পর্তুগিজ জলদস্যুদের উপদ্রবে তিতিবিরক্ত হয়ে সেনাপতি কাশিম খাঁকে হুগলিতে পাঠান এবং কাশিম খাঁ হুগলিতে এসে পর্তুগিজদের প্রধান ঘাঁটি দখল করেন এবং পর্তুগিজদের বাংলা ছাড়া করেন 1632 খ্রিস্টাব্দে। পর্তুগিজরা যাবার প্রায় 100 বছর পর বাংলায় আবার একদল বিদেশি ডাকাতের আবির্ভাব হয়, যারা বর্গী বা মারাঠা নামে পরিচিত। এক টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে বাংলার গ্রামে গ্রামে এই বর্গীদের হানাদারি, লুটতরাজ ও খুন ধর্ষণ চলছিল। সেই সময়টা ছিল 1741 থেকে 1751 খ্রিস্টাব্দ, দীর্ঘ প্রায় 10 বছর ধরে। এর ঠিক পরপরই 1757 সালের পলাশির যুদ্ধে বাংলার শাসন ক্ষমতা চলে গেল ইংরেজদের হাতে এবং তার কিছুদিনের মধ্যেই গোটা ভারতে শুরু হলো কোম্পানির শাসন। সেকালের যে উপায়ে ডাকাতি হতো তার বেশ কয়েকটি রকম ফের আছে। যেমন স্থল ডাকাতি, অর্থাৎ গ্রামের নির্দিষ্ট কোনো ধনবান ব্যক্তি বা ব্যবসায়ীর বাড়িতে সদল বলে হানা দিয়ে ডাকাতি। আবার বাড়ির মালিককে চিঠি দিয়ে ডাকাতি করতে যাওয়ার গল্প আছে, বিশেষ করে রঘু ডাকাতের। এছাড়া ছিল নদী ডাকাতি, যা এককালে পর্তুগিজদের একচেটিয়া ছিল। 1 শতাব্দীর মধ্যেই এদেশীয় দুর্বৃত্তরা পর্তুগিজদের পদাঙ্ক অনুসরণ করতে শুরু করে। পর্তুগিজ আর্মাডা ফ্লিটের স্থান নেয় এদেশীয় দ্রুতগামী ছিপ নৌকা। এই নৌকার সাহায্যে ডাকাতরা গঙ্গায় ও অন্যান্য নদীপথের পণ্যবাহী নৌকায় ডাকাতি করে পালিয়ে যেত। যাত্রীবাহী নৌকাগুলিও নদী ডাকাতদের হাত থেকে নিস্তার পেত না। পণ্যবাহী বা যাত্রীবাহী নৌকাগুলি ধীর গতির হওয়ার কারণে নদী ডাকাতদের পক্ষে সেগুলিকে আটকানো সহজ হতো। সে কারণে দূরপাল্লার নৌকায় সর্বদা লেঠেল ও বরকন্দাজ মোতায়েন করা হতো এবং নৌকাগুলি ডাকাত উপদ্রুত এলাকা দিয়ে যত দ্রুত সম্ভব এবং নদী পাড় থেকে যত দূর দিয়ে সম্ভব নিয়ে যাওয়া হতো। গুরুত্বপূর্ণ বন্দর এলাকাতে ডাকাতদের চর থাকত এবং কোনো বড় বা জিনিসে পরিপূর্ণ নৌকা কাছাকাছি নোঙর করে থাকলেই সে খবর পৌঁছে যেত ডাকাত সর্দারদের কানে। এছাড়া ছিল ফাঁসুড়ে বা ঠ্যাঙারে ডাকাত, যারা গুরুত্বপূর্ণ স্থলপথের আশেপাশের জঙ্গলে লুকিয়ে থাকত
এবং সেই পথের যাত্রীদের উপর হামলা চালিয়ে নৃশংসভাবে খুন ও লুটপাট করে নিত। এদের ভয়ে এককালে একা প্রতীকের পক্ষে প্রাণ নিয়ে পথ চলা ছিল অসম্ভব। তবে এও জানা যায় যে সেকালে কোনো কোনো জমিদারও ডাকাত পুষত। তাদের নিজস্ব ডাকাত দল থাকত। তারা দিনের বেলা জমিদারের লেঠেল হয়ে থাকতো আর রাতে ডাকাতি করত। এই সমস্ত জমিদাররা বেশিরভাগই ছিল ইংরেজ বিদ্বেষী। বাংলার ডাকাত কারা? এ প্রশ্নের সহজ উত্তর বাংলার ডাকাত সকলেই। এমন নয় যে কোনো নির্দিষ্ট জাতি বা শ্রেণীর মানুষই কেবল ডাকাতি করত। অনেকেরই একটি প্রচলিত ধারণা রয়েছে যে কেবলমাত্র সমাজের নিম্ন শ্রেণীর মানুষই ডাকাতি করত, কিন্তু আসলে তা সত্যি নয়। বিভূতিভূষণ তার পথের পাঁচালী উপন্যাসের শুরুতেই জানিয়েছেন, যাতায়াতের পথ সকল ঘোর বিপদ সংকুল ও ঠগি ঠ্যাঙারে জলদস্যু প্রভৃতিতে পরিপূর্ণ থাকিত। এই ডাকাতদের দল প্রায় গোয়ালা বাগদি বাউরি শ্রেণীর লোক। তখনকার কালে অনেক সমৃদ্ধশালী গৃহস্থ ডাকাতি করিয়া অর্থ সঞ্চয় করিতেন। বাংলাদেশে বহু জমিদার ও অবস্থাপন্ন গৃহস্থের অর্থের মূল ভিত্তি যে এই পূর্বপুরুষ সঞ্চিত লুণ্ঠিত ধনরত্ন। যাহারাই প্রাচীন বাংলার কথা জানেন তাহারা ইহাও জানেন। বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর উপন্যাসেও এই কথারই প্রতিধ্বনি লক্ষ্য করা যায়। তিনি লিখেছেন, প্রতাপ জমিদার এবং প্রতাপ দস্যু। আমরা যে সময়ের কথা বলিতেছি সে সময়ে অনেক জমিদারই দস্যু ছিলেন। 1841 থেকে 1856 পর্যন্ত এই 15 বছরে যে সমস্ত ডাকাতির কেসে ধরা পড়া ও সাজাপ্রাপ্ত আসামিদের নামের তালিকা পাওয়া যায় তাদের পদবিগুলি লক্ষ্য করলে পাওয়া যায় দুলে, বাগদি, ডোম, হাড়ি, কেওড়া, আগুড়ি, বেহারা, কৈবর্ত, ঘোষ, সেন, সরকার, মাইতি, মান্না, পাল, জানা, ঠাকুর, ভূঁইয়া, চক্রবর্তী, রায়, ব্যানার্জি, মল্লিক, গাঙ্গুলি, দাস ইত্যাদি। হিন্দু সমাজের সর্বস্তরের মানুষের নাম। মুসলমানদের মধ্যে রয়েছে শেখ, গাজী, খান, শাহ, ফকির, পাঠান, জোলা ইত্যাদি। এই সুদীর্ঘ নামের তালিকা থেকে একথা বুঝতে অসুবিধা হয় না যে অন্যান্য সমস্ত ক্ষেত্রের মতোই ডাকাতির ক্ষেত্রেও বাঙালিরা জাত, ধর্ম, বর্ণের বাউন্ডারি মেনে চলেনি। ব্রিটিশ কোম্পানির হাত ধরে নীল চাষ ও গোমুস্থা ব্যবস্থার মাধ্যমে বাংলার গ্রাম সমাজের চিরাচরিত গ্রাম্য অর্থনীতির পালে এসে লাগে ইউরোপীয় পুঁজিবাদের এলোমেলো হাওয়া। ফলে বাংলার স্বাধীন কৃষক, শ্রমিক, উৎপাদক, কারিগররা ব্রিটিশ পুঁজিবাদের সুবিধার্থে তাদেরই নিয়োগ করা গোমস্তা ও দালালদের রক্তচক্ষু ও দুর্নীতির শিকার হয়ে ক্রমে দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে যেতে লাগলেন। অন্যদিকে কোম্পানির বণিকদের ব্যক্তিগত ব্যবসায়িক আগ্রহ ও ইউরোপীয় ধনতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বাংলার মাটিতে বদ্ধমূল করার উদ্দেশ্যে কোম্পানির প্রভুরা একের পর এক যুগান্তকারী আইন প্রণয়ন করে যেতে শুরু করলেন, যার মধ্যে একটি হচ্ছে কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট 1793। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে স্থানীয় জমিদারদের উপর অতিরিক্ত চাপ তৈরি হলো, যা আগে কোনো কালে ছিল না। এই আইন অনুসারে জমিদাররা জমির চিরস্থায়ী মালিকানা লাভ করার বদলে ব্রিটিশ প্রভুদের কাছে নিয়মিত একটি নির্দিষ্ট পরিমাণ কর দিতে বাধ্য থাকল, যা মুঘল আমলে জমিদারি ব্যবস্থায় ছিল না। বন্যা হোক বা খরা হোক, ফলন হোক বা না হোক, কর দিতেই হবে। না দিতে পারলে জমিদারি উঠবে নিলামে। ফলে এই কর আদায়ের চাপে স্থানীয় ভূস্বামী ও জমিদাররা প্রজা পালক থেকে ক্রমশ হয়ে উঠল প্রজা উৎপীড়নকারী জমিদার। এই প্রজা উৎপীড়নের জন্য তৈরি হলো জমিদারদের নিজস্ব লেঠেল বাহিনী। একই সঙ্গে ব্রিটিশদের অতিরিক্ত চাহিদা পূরণের কারণে চাল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম আকাশ ছোঁয়া হয়ে উঠল। অন্যদিকে ব্রিটিশদের নীলের চাষ শুরু করার পর নীলকুঠিগুলোতেও লেঠেল বাহিনী নিযুক্ত করা হতো।
1830 সালের পর ভারতের শাসনভার পাকাপাকিভাবে ব্রিটিশ কোম্পানির হাতে চলে যাওয়ার পর এই লেঠেল বাহিনীর লাঠিয়াল ও চৌকিদাররাই ধীরে ধীরে ডাকাতিতে হাত পাকাতে শুরু করলো। ডাকাতি কমিশনের রিপোর্টে এমন বহু ডাকাত সর্দারের নাম রয়েছে যারা পেশাদার লাঠিয়াল বা জমিদারের চৌকিদার ছিল। বস্তুত ডাকাতি কমিশনের কমিশনার জন ওয়ার্ডের কাছে জবানবন্দিতে বহু ডাকাত সর্দার স্বীকার করেছিল যে তারা পেশাদার লাঠিয়ালদের নিয়েই ডাকাত দল তৈরি করত। হুগলির ডুমুরদহ থেকে ত্রিবেণী, বাঁশবেড়িয়া, ব্যান্ডেল, সপ্তগ্রাম প্রভৃতি অঞ্চলের গঙ্গার ধারের বিস্তীর্ণ অঞ্চলের ডাকাত সর্দারদের নাম সে যুগে মানুষের মুখে মুখে ফিরত। এদের মধ্যে ডুমুরদহ অঞ্চল এবং এ অঞ্চলের কুখ্যাত বিশে ডাকাত ওরফে বিশ্বনাথ বাবুই বোধহয় সে অঞ্চলের কুখ্যাতির শীর্ষে ওঠেন। এই বিশে ডাকাত সম্পর্কে নানা মিথ ছড়িয়ে আছে। বিশ্বনাথ রায়, বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ বাগদি ইত্যাদি নামের পাশাপাশি তার জমিদার পরিচয় নিয়েও একাধিক পরস্পর বিরোধী ও বিভ্রান্তিকর মতামত পাওয়া যায়। শোনা যায় বিশে ডাকাতের দল বিভিন্ন নীলকুঠিতে একের পর এক ডাকাতি করে ব্রিটিশদের নাভিশ্বাস তুলে ছেড়েছিল এবং নীল বিদ্রোহের বহু আগেই এক অর্থে এই বিদ্রোহের আগুন জ্বেলে দিয়েছিল। এই বিশে ডাকাত বা বিশ্বনাথ বাবুর কথা বাংলা সাহিত্যে একাধিকবার উল্লেখিত হয়েছে, যার মধ্যে দুর্গাচরণ রায়ের দেবগণের মর্তে আগমনের এই অংশটি বিশেষ উল্লেখযোগ্য। দেখা যাইতেছে ডাকাতিয়া প্রধান স্থান ডুমুরদহ। একসময় ওই স্থানের বালক বৃদ্ধ সকলেই ডাকাতি ছিল। ওই গ্রামের লোকেরা বাটিতে অতিথি দিগককে বাসা দিয়ে রজনীতে প্রাণ সংহার করিত। দিবসে মৎস্যজীবীরা মৎস্য ধরিত ও রজনীতে নৌকায় বোম্বিটেগিরি করিত। ফলত সেই সময় কি স্থলপথ কি জলপথ কোনো পথেই ডুমুরদহের নিকট দিয়া টাকা কড়ি সহ কেহ যাইলে নিস্তার থাকিত না। প্রায় 60 বৎসর অতীত হল। বিখ্যাত ডাকাত বিশ্বনাথ বাবু এই স্থানে বাস করিতেন। একবার মত্ত অবস্থায় কতিপয় সঙ্গীর সহিত ধৃত হন ও তার ফাঁসি হয়। যে বাড়িতে তিনি বাস করিতেন উহা গঙ্গা তীরের নিকটস্থ একটি দোতলা কোঠা। ওই বাড়ির ছাদ হইতে গঙ্গার বহু দূর পর্যন্ত কোথায় কে আছে দেখিতে পাওয়া যাইত। আশানন্দ ঢেকি অষ্টাদশ শতাব্দীর একজন বিখ্যাত ভারতীয় লাঠিয়াল। তার প্রকৃত নাম আশানন্দ মুখোপাধ্যায়। একবার এক ডাকাত দল আক্রমণ করলে তিনি গৃহস্থের ধান ভানার ঢেকি তুলে ধরে ঘোরাতে ঘোরাতে ডাকাতদের প্রতিহত করেন। সেই থেকে তিনি আশানন্দ ঢেকি নামে পরিচিত হন। দেশবাসীর কাছে বীর আশানন্দ নামেও তিনি সর্বাধিক খ্যাত। তবে বাংলার ডাকাতরা যে শুধু লাঠি চালাতে জানত এমনটা নয়, তাদের আরও কিছু গুণ ছিল, যেমন রনপা পরে দৌড়ানো। রনপা চড়ে তারা রাতের অন্ধকারে অনেক দূরের পথ খুব অল্প সময়ের মধ্যেই পার করতে পারত। এছাড়া লাঠিতে ভর দিয়ে 2-3 তলা জমিদার বাড়ির উপর থেকে খুব সহজে নিচে নামতে পারত, আবার নিচের থেকে উপরে উঠতে পারত। আবার অনেকে 2টো লাঠিতে ভর দিয়ে চলতে পারত। ছদ্মবেশ ধরতে ডাকাতরা ছিল খুবই পারদর্শী। দলগতভাবে বিনোদনমূলক লাঠি খেলা প্রদর্শন করে লাঠিয়ালরা বাংলার সাংস্কৃতিক আঙ্গনে কিছুটা অবদান রাখে। বিভিন্ন সামাজিক উৎসব উপলক্ষে জমিদারের দরবারে নৈপুণ্য প্রদর্শনের জন্য তাদেরকে আমন্ত্রণ জানানো হতো। ধনী কৃষকরা তাদের প্রাচুর্য ও প্রভাব প্রদর্শনের জন্য নিজের নিজের বাড়ির প্রাঙ্গণে লাঠি খেলা দেখানোর ব্যবস্থা করত। এভাবে 19 শতকে বাংলায় লাঠি খেলা এক অতি জনপ্রিয় গ্রামীণ খেলারূপে প্রতিষ্ঠা পায়। বাংলায় গুরু সদয় দত্ত কর্তৃক ব্রতচারী আন্দোলনের সময়ও লাঠি খেলা অন্তর্ভুক্ত হয়েছিল। লাঠিয়াল বাহিনী সড়কি খেলা, ফড়ে খেলা, ডাকাত খেলা, বানুটি খেলা, বাউই জ্যাক, নড়িবাড়ি খেলা, দাও খেলা ইত্যাদি খেলা দেখাতো।
এর মধ্যে ডাকাত খেলার উপস্থাপনা ছিল বিশেষ জনপ্রিয় ও প্রসিদ্ধ। লাঠিয়ালদের সেই যুগ আর নেই সেই বীরত্ব গাথা। শুধু রয়ে গেছে আমাদের লাঠিয়ালদের বীরত্বব্যঞ্জক গৌরব গাথা। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আমার একজন দর্শক বন্ধু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছিল যে বাংলার লাঠিয়ালদের সম্পর্কে একটা ভিডিও করতে। তাকে অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর এই ভিডিওটিকে অনেক মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের সাথে থেকো। ধন্যবাদ।